আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাস্ট টেন্স চিনব অত্যন্ত সহজ উপায়। এর আগে আমি প্রেজেন্ট টেন্সের যে চারটা প্রকরণ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সম্বন্ধে ভিডিও দিয়েছি এবং ওখানে খুব সুন্দরভাবে বোঝা আছে। এই ভিডিওটি সঠিকভাবে বোঝার জন্য ওই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ওই ভিডিও দেখা ছাড়া এই ভিডিও ঠিকভাবে বোঝা যাবে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই আগের ভিডিওটি দেখে আসবেন, ওখানে প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আলোচনা করা আছে। এখন আমি পাস্ট টেন্স সম্বন্ধে আলোচনা করব, পাস্ট টেন্সের চেনার উপায় সম্বন্ধে আলোচনা করব। অত্যন্ত সহজভাবে এটা চেনা যায়। যদি আমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারি তাহলে পাস্ট টেন্স চেনাটাও অত্যন্ত সহজ। আচ্ছা, দেখে এখানে কী লেখা আছে। চেনার উপায়: যদি বাংলা বাক্যের শেষে লে, ল, লাম, লেন, তে, ত, তাম, তেন থাকে তাহলে তা পাস্ট টেন্স হয়। এটুকু আমরা অনেকেই জানি বা সবাই জানি। যদি বাংলা বাক্যের শেষে লে, ল, লাম, লেন, তে, ত, তাম, তেন এগুলো থাকে তাহলে তা পাস্ট টেন্স হবে। কারণ পাস্ট টেন্সের ভিতরে যে চারটা পাস্ট টেন্স রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কোনোর ভিতরে একটি হতে পারে এগুলো যদি থাকে। এখন পরবর্তীতে কি বলছে, এক্ষেত্রে এগুলো বাদ দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে মেলে তাহলে তা পাস্ট ইনডিফিনিট, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে মেলে তাহলে তা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে তা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা, বাকিগুলো একই নিয়মে হবে। লেখা আছে প্রথম উদাহরণে, আমি শুরু করলাম। এখানে লাম আছে, সুতরাং অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্সের ভিতরে যে কোনো একটা টেন্স হতে পারে। তো সেটা জানার জন্য আমাদেরকে লামটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ কল্পনা করতে হবে আর কি। তো আমি শুরু, লাম যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু কট থাকছে। যেহেতু করও থাকছে অথবা কট থাকছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে ছ নাই। যদি ছ না থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। তাহলে আমি শুরু কর বা করো, এটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, লাম থাকার কারণে হবে পাস্ট ইনডিফিনিট। আবার আমি শুরু করেছিলাম, এখানে যদি লামটা বাদ কল্পনা করি তাহলে থাকছে করেছি প্রেজেন্ট পারফেক্ট, মধ্যকার বর্ণটি হচ্ছে র, শেষের মধ্যকার বর্ণটি হচ্ছে র এবং এর সাথে একার রয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং লাম থাকার কারণে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবার আমি দ্রুত হাঁটছিলাম, লামকে যদি বাদ কল্পনা করি তাহলে থাকছে হাঁটছি, শেষের তিন বর্ণের মধ্যকার বর্ণ ট, এর সাথে কোনো কাটচিহ্ন যুক্ত নাই, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সুতরাং কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর লাম থাকার কারণে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। একইভাবে আমি সূর্য ডোবার আগে পৌঁছেছিলাম, এখানে যদি লাম বাদ দিয়ে দিই তাহলে থাকছে পৌঁছেছি, এটা হচ্ছে কি পৌঁছেছি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, লাম থাকার কারণে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। একইভাবে বাকি সেন্টেন্সগুলোও একই নিয়মে হবে। ঠিক আছে, আরও কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন যেমন তিনি গরিবদের সাহায্য করতেন। তে ত তেন থাকলে সেটা কি পাস্ট টেন্সের যে কোনো একটি হতে পারে। এখানে যদি আমরা তেনকে বাদ দিই তাহলে করা থাকছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর তেন থাকার কারণে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তিনি গরিবদের সাহায্য করছিলেন, লেন বাদ দিলে করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, লেন থাকার কারণে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তিনি গরিবদের সাহায্য করেছিলেন, তিনি গরিবদের সাহায্য করেছিলেন, লেন বাদ দিলে থাকছে করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে হচ্ছে এ নিয়ে কিন্তু আমার খুব একটা সুন্দর ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
তো জাস্ট আমি একটু বলে নেই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে শেষের 3 বর্ণের মধ্যকার বর্ণে যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে শেষে যদি ছ থাকে এবং ছ থাকার পরে শেষের 3 বর্ণে মধ্যকার বর্ণে যদি কোনো কাট চিহ্ন না থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর যদি একার চিহ্ন থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। আর বাকি সব ক্ষেত্রে সেটা কি হয়, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা হচ্ছে আমি জাস্ট খুব ছোট্ট করে বললাম, আমার ভিডিওতে খুব বিস্তারিত বোঝানো আছে সব দিক থেকে। তো এখানে তিনি গরিবদের সাহায্য করেছিলেন, এটা কোন টেন্স? করেছিলেন, লেনকে বাদ দিলে থাকছে করেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং হয়ে যাবে লেন থাকার কারণে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তিনি 10 বছর ধরে গরিবদের সাহায্য করছিলেন, লেন বাদ দিলে থাকছে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু এখানে একটা সময়ের নাম আছে 10 বছর, একটা সময়ের নাম, যার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর লেন থাকার কারণে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে প্রেজেন্ট টেন্স চেনার মাধ্যমে পাস্ট টেন্সকেও খুব সহজভাবে চেনা যায়। জাস্ট এটুকু মনে রাখতে হবে যে পাস্ট টেন্সের সাথে লে, ল, লাম, লেন, তে, ত, তাম, তেন ইত্যাদি যুক্ত থাকে, এবং আমাদের চেনার জন্য ওটুক জাস্ট বাদ দিয়ে চিনতে হবে। ওটুক বাদ দিয়ে যে টেন্স প্রেজেন্ট টেন্সের যে টেন্সের সাথে মিলবে সেই পাস্ট টেন্স হবে। অর্থাৎ যদি বাদ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে মিলে তাহলে এইগুলো থাকার কারণে, অর্থাৎ তে, ত, তাম, তেন থাকার কারণে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। বাকিগুলো ওভাবে হবে। যে কোনো গাইড থেকে আপনারা এগুলো মেনে নিতে পারেন, যে কোনো গাইড থেকে অথবা যে কোনো টিচারের বড় ভাইয়ের কাছ থেকে। এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে এই আমরা ফিউচার টেন্সের শুধু ফিউচার ইনডিফিনিট জানব। বাকি যে 3 প্রকার রয়েছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আরও এই 3টি প্রকরণ রয়েছে, ওটুক জানার কোনো দরকার নেই এই মুহূর্তে। জাস্ট ফিউচার টেন্স থেকে ফিউচার ইনডিফিনিটটা জানলেই আনাফ, কোথাও কোনো অসুবিধা হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে বাংলা বাক্যের শেষে চেনার উপায়টা হচ্ছে, বাংলা বাক্যের শেষে ব, বে, বেন, সাধারণত ব বা বেন থাকলে, ব এর সাথে কোনো রিলেটেড কিছু থাকলে সেটা হয় কি ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা কি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা সোজা ওয়াজ যে বাংলা বাক্যের শেষে ব, বে, বেন অর্থাৎ ব সম্পর্কিত কিছু একটা থাকবে, সেটা হচ্ছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল আর কি। এখানে উদাহরণটা আছে, আমি করব, যদি আমি করি থাকতো তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হতো, কিন্তু এখানে আছে আমি কাজটি করব বা আজ, সুতরাং এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার রাসেল কাজটি করবে, এখানেও বে আছে, সুতরাং এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। উদাহরণ, আমরা শান্তি আনবো, এই যা আমরা শান্তি আনবো, কোন টেন্স? শান্তি আনবো কোন টেন্স? উইল ব্রিং পিস, আমরা শান্তি আনবো, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচারের ক্ষেত্রে শুধু আমাদের ইনডিফিনিটটা জানলেই হবে, অন্যান্যগুলো জানতে গিয়ে মাথা ভারী করার কোনো দরকার নেই। আমরা শুধু জানবো প্রেজেন্ট টেন্সের যে 4টি টেন্স রয়েছে এটা, পাস্ট টেন্সের 4টি টেন্স রয়েছে ওই 4টা, আর ফিউচার ইনডিফিনিট, এই মোট 9টা টেন্স জানলেই এনাফ। বাকিগুলো এই মুহূর্তে জানার কোনো দরকার নেই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই হলো ভিডিও। এই ভিডিওতে আমি পাস্ট টেন্স সম্বন্ধে আলোচনা করলাম এবং ফিউচার ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করলাম। জাস্ট এর বাংলা দিকগুলো আলোচনা করলাম, যে বাংলা দিক থেকে কিভাবে টেন্সগুলো চেনা যায়। আর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আলোচনা করেছি, এবং এটাতে যেহেতু এটা খুব বড় হয়ে যাচ্ছিল যার কারণে এটাতে পাস্ট টেন্স সম্বন্ধে আলাদাভাবে আলোচনা করলাম। যদি আমি আশাবাদী যে আপনাদের উপকারে আসবে এগুলো। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের সহজ ভিডিওগুলো যখন আমি দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আসসালামু আলাইকুম।